একদিন রেণুকার স্বামী একটা নতুন 10 লক্ষ টাকা দামের গাড়ি কিনে নিয়ে আসে, যা দেখে রেণুকা খুবই খুশি হয়। কিছুদিন পর রেণুকা সকালবেলা ঘুম থেকে উঠে বলে, কালকে বারবার রোহিতকে বললাম গাড়িটা নদীর পাড়ে এরকম খোলা অবস্থায় রেখো না, একটুও ভালো লাগে না। নতুন গাড়ি কেউ নদীর পাড়ে খোলা অবস্থায় রাখে? যতই কাদা লেগে থাকুক না কেন, যাই একটু গাড়িটা দেখে আসি। রেণুকা খাট থেকে নেমে ঘরের বাইরে যায়। এমন সময় সে যখন তাদের নতুন গাড়ির দিকে তাকায়, তখন তার কান্না চলে আসে, কারণ গাড়ির গায়ে কালো ছিটছিট দাগ পড়ে যায়। গাড়িটাকে দেখতে অত্যন্ত খারাপ লাগে, আর দেখে মনে হয় সেই গাড়িটা অনেক দিনের পুরানো গাড়ি। তখনই রেণুকা রোহিতকে ডেকে নিয়ে আসে। রোহিত যখন দেখে তার গাড়ির এরকম অবস্থা, তখন তার চোখে জল চলে আসে। তোমাকে বারবার বললাম তুমি গাড়িটাকে এরকম নদীর পাড়ে খোলা অবস্থায় রেখে দিও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখলে তো গাড়িটা কেমন নষ্ট হয়ে গেল। এবার কি হবে বলো তো? নদীর পাড়ে তো আমাদের অনেক জিনিসপত্র থাকে, কোনোদিনও তো নষ্ট হয় না, আর আজকে নষ্ট হয়ে গেল কেন? আমি তোমার বাইকও নদীর পাড়ে রাখতাম। কোথায়? ভালোই তো আছে। আমার তো মনে হচ্ছে এটা তোমার বদমাইশ বোনা তার বরের কাজ। আসলে ওরা অনেক গরিব তো, তাই আমার এত দামি গাড়িটা ওরা সহ্য করতে পারেনি। এমন সময় তার বোন সুস্মিতা তাদের কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কিরে বাদরমুখী, তুই আর তোর বর মিলে আমাদের এত দামি গাড়ি নষ্ট করে ফেললি। তোকে যেমন কালো বিচ্ছিরি দেখতে, ঠিক তুই আমাদের এরকম সুন্দর গাড়িটাকে বিচ্ছিরি করে দিয়েছিস। বিশ্বাস কর দিদি, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আসলে কালকে রাত্রিবেলা যখন জামাইবাবু গাড়িটা নদীর পাড়ে রেখে গিয়েছিল, তখন গাড়ির গায়ে অনেক কাদা লেগেছিল। তাই আমি আর প্রীতম ভাবলাম গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে দিই, তা না হলে কাদার দাগ বসে থাকবে। এই ভেবে আগের দিন রাত্রিবেলা সুস্মিতা এবং প্রীতম নদী থেকে জল তুলে নিয়ে আসে, আর তারা বালতি বালতি জল দিয়ে গাড়ি পরিষ্কার করতে শুরু করে। এমন সময় তারা যখন নদীর জল দিয়ে গাড়ি ধুয়ে চকচক করে ফেলে, তখন যাক বাবা, দিদি আর জামাইবাবুকে এই গাড়ি পরিষ্কার করার পেছনে আর টাকা খরচা করতে হবে না। আমরা দুজনে মিলে গাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তুমি সত্যি কি করে এত ভালো হতে পারো? তোমার গায়ের রং কালো বলে তোমার দিদি সবসময় তোমাকে ছোট করে আর নিজের সুন্দর রূপ নিয়ে অহংকার করে, তারপরেও তুমি ওকে অত ভালো কেন বাসো? যতই হোক ও আমার দিদি, আর ওকে যে দেখতে সুন্দর সেটা আমার খুব ভালো লাগে। ভাগ্যিসও আমার মতো কুৎসিত দেখতে হয়নি। এই বলে সুস্মিতা এবং প্রীতম ঘরে চলে যায়। কিন্তু তারপরও গাড়ির গায়ে এরকম ছিটছিট দাগ কিভাবে হয়ে যায় সেটা তারা বুঝতে পারে না। তবুও রেণুকা এবং রোহিত সুস্মিতা এবং প্রীতমের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ফালতু মেয়ে একটা, তোকে কে বলেছিল আমাদের উপকার করতে? এত দামি গাড়ি কেউ নদীর জল দিয়ে পরিষ্কার করে? তোর কোনো আইডিয়া নেই? তুই ইচ্ছা করে গাড়িটাকে নষ্ট করে দিয়েছিস, আর আমরা কিছুই জানি না। তুই আর তোর বর যে করেই হোক এই গাড়ির টাকা আমাদেরকে দিয়ে দিবি, ব্যাস। এই কথা বলে রেণুকা এবং রোহিত ঘরে চলে যায়। এমন সময় সুস্মিতা এবং তার বর খুবই বিপদে পড়ে, কারণ গাড়ির টাকা মেটানো মোটেই তাদের পক্ষে সম্ভব নয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত রেণুকা প্রত্যেক দিন সুস্মিতা এবং প্রীতমকে টাকার খোঁটা দেয়, আর গাড়ি খারাপ করে দেওয়ার জন্য কথা শোনায়। এমনই একদিন, আজকে সারাদিন একটুও জল তোলার সময় পাইনি, যাই আজকে রাত্রিবেলা নদী থেকে জল তুলে নিয়ে আসি, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আর জল তুলতে হবে না। আসলে সুস্মিতাদের বাড়িতে কোনো রকম কলের ব্যবস্থা থাকে না। তারা সবসময় নদী থেকে জল তুলে নিয়ে এসে রান্নাবান্না করে। এছাড়াও নদীর জল দিয়ে বাসনপত্র জামাকাপড় ধোয়, সেই সাথে শৌচালয়ের কাজে নদীর জল ব্যবহার করে। সেদিন সন্ধ্যাবেলা যখন সুস্মিতা নদী থেকে জল তুলতে যায়, তখন রেণুকা জানালা দিয়ে সুস্মিতাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সুস্মিতা এতটাই কালো যে রাতের অন্ধকারে তার গায়ের রং মিশে যায়। ওরে বাবা, ভূত ভূত, নদীর পাড়ে ভূত এসেছে, নদীর পাড়ে ভূত এসেছে। রেণুকে এভাবে তার অট্টালিকা সমান বাড়ি থেকে ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে। তখনই সেই গ্রামের লোকজন নদীর পাড়ে বেরিয়ে আসে। তারা যখন সুস্মিতার দিকে তেড়ে যায়, তখন তারা দেখে যে সে কোনো ভূত নয়, বরঞ্চ সুস্মিতা নদী থেকে জল তুলতে এসেছে। দিদি, তুই আমাকে দেখে এভাবে চিৎকার করছিস কেন? তুই ছোটবেলা থেকে আমাকে দেখে আসছিস, আর দূর থেকে আমাকে দেখে চিনতে পারলি না? তোর জন্য সারা গ্রাম ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লো। চুপ কর তুই, গায়ে কালি মেখে ঘুরে বেড়াচ্ছিস, কালো গায়ের রং, আর এরকম গায়ের রং নিয়ে তুই রাত্রিবেলা নদীর পাড়ে এসেছিস কেন?
সত্যি অন্ধকারে তোকে ভূত বলে মনে হচ্ছিল, তাই আমি তোকে চিনতে পারিনি। তুই দিনের বেলা নদীর পাড়ে কাজ করবি, রাত্রিবেলা নদীর পাড়ে কাজ করতে আসবি না, কারণ তোকে দেখে আমি যখন তখন হার্ট অ্যাটাক করে মারা যাব। রাতের অন্ধকারে আর নদীর জলের অন্ধকারে তুই একদম মিশে গেছিস। দয়া করে আমাকে এভাবে সবার সামনে ছোট করিস না দিদি। দেখ, তোর কথা শুনে গ্রামের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মানছি আমি কালো, তাই বলে এটা কি আমার দোষ বল? সুস্মিতা এই বলে নদী থেকে জল তুলে ঘরে চলে যায়। অন্যদিকে তার সুন্দরী বড় দিদি বোনকে নিয়ে এরকম ভাবে মজা করে খুবই আনন্দ পায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন সুন্দরী ফর্সা বোন তার কালো বোনকে কোনো না কোনোভাবে অপমান করে থাকে। এমনই একদিন রোহিত আমার সব বান্ধবীরা ঠিক করেছে নদীর পাড়ে আমার শ্বশুর বাড়ি দেখতে আসবে, তাই আমি ওদেরকে একটা নতুন সারপ্রাইজ দেব। মানে আমরা তো আমাদের বাড়িতেই সব সময় পার্টি করি, কিন্তু এবার ঠিক করেছি আমি নদীতে একটা বড় লঞ্চ বুক করব আর সেখানেই একটা বড় পার্টি রাখবো। তাহলে আমার বান্ধবীরা খুশি হবে। তুমি কিন্তু ক্যাটারিং এর ব্যবস্থা করবে, কেমন? ক্যাটারিং এর ব্যবস্থা করার কি আছে? তোমার বাঁদর কালো ছোট বোন আর ওর বর তো আছেই। এমনিতেই ওরা দুজন মিলে আমার গাড়িটা নষ্ট করে ফেলেছে, আর আমার মনে হয় না যে ওরা কোনোদিন আমার টাকা শোধ করতে পারবে বলে। তাই লঞ্চে যখন পার্টি হবে তখন তুমি ওদেরকে চাকরের মতো খাটিয়ে নিও, বুঝেছো? তুমি একদম ঠিক বলেছো। তাহলে আমার মনের জ্বালা মিটবে আর টাকাটা উসুল হয়ে যাবে। রেণুকা তখনই তার বোনকে ডেকে পাঠায়। সে যখন সুস্মিতাকে লঞ্চ পার্টিতে সমস্ত রান্নাবান্না করে দেওয়ার কথা বলে, তখন সুস্মিতা খুবই খুশি হয়, কারণ সুস্মিতা রান্নাবান্না করে লোকজনকে খাওয়াতে খুবই পছন্দ করে। তাই সুস্মিতা একেবারেই রাজি হয়ে যায়। কিন্তু রেণুকা বাজারের খরচা থেকে রান্নাবান্না করার সমস্ত দায়িত্ব সুস্মিতার ঘাড়ের উপর চাপিয়ে দেয়। দিদি, আমি রান্নাবান্না করে সবাইকে খাবার পরিবেশন করব, ঠিক আছে, কিন্তু আমি এত মাছ মাংস সবজি কোথা থেকে কিনবো? সেসব আমি কিছু জানি না, কারণ আমার লঞ্চ পার্টি যাতে খারাপ না হয় সেই দায়িত্ব কিন্তু তোর। আর এই কথাগুলো কিন্তু আমার গাড়ি নষ্ট করার আগে তোর ভাবা উচিত ছিল। রেণুকা এই কথা বললে সুস্মিতা আর কোনো রকম উত্তর দেয় না। সে বাড়িতে গিয়ে প্রীতমকে সব কথা জানায়। প্রীতমও স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়ে, কারণ এত কিছু বাজার করা, দোকান করা, তার উপর রান্নাবান্না করার একটা খরচা আছে। কিন্তু তাদের দুজনকেই এখন সেই ব্যবস্থা করতে হবে। তাই প্রীতম কোনো মতে টাকার জোগাড় করে। সে নদীর পাড় থেকে সস্তায় বাজারঘাট করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। পার্টির দিন রেণুকার বান্ধবীরা তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে একটা বড় লঞ্চে উঠে নদীতে ঘুরতে শুরু করে। ওয়াও রেণুকা, এই নদীটা কত সুন্দর। তোর কপাল খুব ভালো, কারণ তোর শ্বশুরবাড়ি এরকম নদীর ধারে। আমাদের শ্বশুরবাড়ির পাশে কেমন বড় বড় হাইওয়ে, তারপর বড় বড় শপিং মল আছে, তাই আমরা কখনো নেচারের সঙ্গে কানেক্ট হতে পারি না। তুই কিন্তু সবসময় প্রকৃতির মধ্যেই থাকিস, দারুণ ব্যাপার। হ্যাঁ ওই আর কি, কিন্তু ওই যখন একটু বন্যা টন্যা হয় তখন কষ্ট। কিন্তু আমার কোনো কষ্ট নেই, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক বড় লোক। কষ্ট হয় ওইসব গরিব আদিবাসী লোকগুলোর, ওদের বাড়িঘর একেবারে জলে ভেসে চলে যায়। রেণুকা এই কথা বলে তার বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করতে শুরু করে। এমন সময় সুস্মিতা সকলের জন্য খাবার পরিবেশন করে। আজকের মেনুতে থাকে গরম গরম ইলিশ মাছ ভাজা, মটন এবং পোলাও। রেণুকা এবং তার বান্ধবীরা যখন খাওয়া দাওয়া করতে বসে তখন, ইস তুমি কি কালো? তোমাদের নদীর পাড়ের আদিবাসীরা কি এরকমই কালো হয় নাকি? রেণুকা প্লিজ ওর কালো কালো হাত দিয়ে আমাকে খেতে দিতে বারণ কর, কারণ আমি একদম কালো হাতের পরিবেশন করা খাবার খেতে পারি না। আমি বারবার রোহিতকে বলেছিলাম যে খাবার পরিবেশন করার জন্য কয়েকটা ভদ্র মহিলাকে নিয়ে আসতে, কিন্তু রোহিত আমার কথা শুনলো না। নদীর পাড়ে এই গরিবদের উপর দয়া করে ওকে খাবার পরিবেশন করতে বলা হয়েছে, যাতে ও কিছু টাকা রোজগার করতে পারে। কিন্তু সত্যি এই মহিলা কি বিচ্ছিরি দেখতে। ওর গায়ের রং দেখে ওর হাতে রান্না করা খাবার আর খেতে ইচ্ছে করছে না। সুস্মিতা এরকম অপমান সহ্য করতে পারে না। দিদি, তুই তোর বান্ধবীদের সামনে আমাকে চাকর বলতে পারলি? তোর একটুও কষ্ট হলো না? আমি তো তোর নিজের মায়ের পেটের বোন। আমি মানছি যে তুই নতুন নতুন বান্ধবী পেয়েছিস, তাই বলে তুই আমাকে এভাবে অপমান করবি? রেণুকা, এই বিচ্ছিরি দেখতে মেয়েটা তোর বোন? এ বাবা, তোকে কত সুন্দর হিরোইনের মতো দেখতে, আর তোর গায়ের রং কত সুন্দর উজ্জ্বল ফর্সা, দেখলে যেন মনটা ভরে যায়। কিন্তু তোর বোন এরকম কালো, ব্যাপারটা কি বলতো? আমার তো ঘোটালা মনে হচ্ছে। কাকিমার কটা বিয়ে? হ্যাঁ। চন্দ্রানী যখন এসব নোংরা নোংরা ইয়ার্কি করে তখন রেণুকা ভীষণই রেগে যায়।
আর সেই রাগ গিয়ে পড়ে সুস্মিতার উপর। সে আর মোটেই সুস্মিতার গায়ের কালো রং সহ্য করতে পারে না, তাই রাগের মাথায় রেণুকা সুস্মিতাকে নদীর জলে ধাক্কা মেরে ফেলে দেয়। অসভ্য বাদরমুখী মেয়ে একটা, পোড়ামুখী, কালো চাটুর মতো গায়ের রং, আর ওনাকে নিজেকে আমার বোন বলে পরিচয় দিচ্ছে। আমার তোর উপর ঘৃণা লাগে। আজকে তোর জন্য আমাকে এত খারাপ খারাপ কথা শুনতে হলো, তাই তুই নদীর জলে ডুবে মর। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কে আছো বাঁচাও আমাকে। সুস্মিতা যখন নদীতে ডুবতে শুরু করে তখনই লঞ্চের একদিক থেকে রোহিত এবং প্রীতম সেখানে চলে আসে। তারা এরকম দৃশ্য দেখে ভীষণই ভয় পেয়ে যায়। রোহিত ভাবতেও পারেনি তার বউ এরকম একটা জঘন্য কাণ্ড করতে পারে। অন্যদিকে প্রীতম তার বউকে বাঁচানোর জন্য নদীর জলে ঝাঁপ দেয়। সে কষ্ট করে সুস্মিতাকে আবার লঞ্চে তুলে নিয়ে আসে। তুমি নিজের দিদি হয়ে আজকে ওকে মারতে বসেছিলে? আমি বা ও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি কোনোদিনও তোমার বোনের ভালোবাসা বুঝতে পারোনি। সবসময় ওকে গায়ে রং দিয়ে ছোট করেছো, আর আজকে তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। তাই আমি তোমার নামে পুলিশের কাছে অভিযোগ করব। প্রীতম এই কথা বললে রোহিত এবং রেণুকা খুবই ভয় পেয়ে যায়। তারা কি বলবে কিছুই বুঝতে পারে না। ইতিমধ্যে রেণুকার মাথাও ঠান্ডা হয়ে যায়। তাই কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে লঞ্চ থেকে আবার নদীর পাড়ে নেমে আসে। রেণুকার বান্ধবীরা নিজের নিজের বাড়িতে চলে যাওয়ার পর প্রীতম সুস্মিতাকে ডাক্তার দেখিয়ে কোনো মতে সুস্থ করে। সুস্মিতা সুস্থ হয়ে যাওয়ার পর রেণুকা এবং রোহিত জানতে পারে যে তাদের গাড়ি সুস্মিতা এবং তার স্বামী নষ্ট করেনি, বরঞ্চ সেদিন রাত্রিবেলা কিছু চোর নদীর পাড়ে আসে। আর তারা যখন গাড়িটা চুরি করতে পারে না তখন তারা একটা পেরেক দিয়ে গাড়ির গায়ে ওরকম দাগ করে দিয়ে চলে যায়। এরকম ঘটনা জানার পর রেণুকা এবং রোহিত ভীষণই লজ্জিত বোধ করে। বোন, আমি তোকে অনেক ভুল ভেবেছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তোর গায়ের কালো রং নিয়ে তোকে আমি অনেক ছোট করেছি। আমার এটা করা মোটেই উচিত হয়নি। তোর উপর মিথ্যা অপবাদ দেওয়া উচিত হয়নি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে বোন। রেণুকা যখন সুস্মিতার কাছে ক্ষমা চেয়ে নেয় তখন সুস্মিতা তার দিদিকে ক্ষমা করে। সেদিনের পর থেকে দুই বোন নদীর পাড়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। শুধুমাত্র ম্যাঙ্গো কুলফি খাবো বলে আমাকে লোকের বাড়িতে চুরি করতে হচ্ছে। আমার বাবাকে কবে বলেছি আমার শ্বশুর বাড়িতে আম পাঠাতে, কেউ তো আমার কথা কানেই তোলে না। এরা কেউ বোঝে না যে আমি ম্যাঙ্গো কুলফি না খেতে পেলে বাঁচতে পারবো না। এই বলে অদিতি তার প্রতিবেশী রীতা দেবীর বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে। তাদের বাড়িতে ঢুকেই সে আগেই রীতা দেবীর ফ্রিজের দিকে চলে যায়। আমার শাশুড়ি মা ওনার ফেভারিট প্রতিবেশীকে কালকেই 3-4টে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিয়েছে, আর আমি ম্যাঙ্গো কুলফি চাইলেই ওনার গায়ে জ্বর আসে। দেখি রীতা কাকিমার ফ্রিজে কটা কুলফি আছে। ঘরের কেউ যখন দেবে না তখন চুরি করেই খেতে হবে, কারণ আজকে ম্যাঙ্গো কুলফি না খেতে পারলে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। এই বলে সে রীতা দেবীর ফ্রিজটা খোলে এবং সেখানে দুটো ম্যাঙ্গো কুলফি দেখতে পায়। সে আর কোনো রকমের দেরি না করে 2 হাতে দুটো ম্যাঙ্গো কুলফি ধরে একসাথে খেতে থাকে। খাওয়া শেষ হয়ে গেলে সে রীতা দেবীর বাড়ি থেকে বেশ কয়েকটা আম চুরি করে নিজের হাতের ব্যাগে ভরতে থাকে। তাকে এমন ভাবে চুরি করতে রীতা দেবী দেখে ফেলে। একে অদিতি বৌমা, তুমি আমার বাড়ি থেকে আম চুরি করছো? এই কয়েকদিন আগেই তো আমি তোমার শাশুড়ি মাকে 1 ঝুড়ি আম দিয়ে এলাম। তোমার যখন আম খেতে ইচ্ছা করছিল তখন আমার কাছে চাইতে পারতে। আপনার কাছে চাইলে আপনি আমার খাওয়ার মতো 1-2টো আম দিতেন। ওই 1-2টো আম দিয়ে ভালো করে কুলফি বানানো যায় না। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য অনেক আমের প্রয়োজন হয়, সেই জন্যই তো আমি আপনার বাড়িতে আম নিতে এসেছি। ঠিক আছে, তুমি এখন শান্ত হয়ে বসো। আমার ফ্রিজে 2টো কুলফি আছে, সেখান থেকে আমি একটা তোমাকে দিচ্ছি। আগে ওই কুলফিটা খেয়ে নিজের মাথাটা ঠান্ডা করো। এই বলে রীতা দেবী ফ্রিজ খোলে। ফ্রিজে একটাও কুলফি দেখতে না পেয়ে রীতা দেবী খুবই অবাক হয়ে যায়। সে বাধ্য হয়ে অদিতির মন রাখার জন্য তাকে নিজের ঘর থেকে বেশ কয়েকটা আম দিয়ে দেয়। সেই আমগুলো নিয়ে অদিতি খুবই হাসি মুখে নিজের বাড়িতে চলে আসে। রীতা দেবীর ফ্রিজ থেকে কুলফিটা যে সেই খেয়েছিল এই কথা সে রীতা দেবীকে ভুলেও জানতে দেয় না। এ কেমন ম্যাঙ্গো কুলফি পাগল বউরে বাবা, লজ্জা শরম ভুলে গিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে আম চুরি করতেও চলে এসেছে। আমি জানি আমার ফ্রিজে রাখা কুলফি দুটো ওই খেয়েছে। এরকম একটা চোর যে আমাদের পাড়ায় আছে সেটা সবাইকে জানাতে হবে। অদিতি তার স্বামী সুজন এবং শাশুড়ি মা চম্পা দেবীর সাথে একটি শহরে থাকতো। অদিতি ছোটবেলা গ্রামেই কেটেছে। তার বাবা একজন বিশাল বড় আম বাগানের মালিক ছিল। সারা গ্রাম জুড়ে আম পাওয়া না গেলেও
অদিতি গরমকালে আম খায়নি এমন একদিনও হয়নি, কিন্তু বিয়ে করে শহরে আসার পর থেকে তাকে এই সমস্যা বেশ অনেকবারই সহ্য করতে হয়েছে। আমের ফলন কম হলেই তার শ্বশুরবাড়িতে আম আসে না, আর গরমকালে আম না খেতে পারলে অদিতি সারাদিন মন খারাপ করে বসে থাকে। এমনই একদিন। আজ আবার এমন মুখ করে বসে আছো কেন? হঠাৎ মন খারাপ মনে হচ্ছে নাকি? তোমার কি সমস্যা হচ্ছে আমাকে বলতে পারো? জেনে বুঝে যে কেন এমন ভুলভাল প্রশ্ন করো আমি বুঝে পাই না। আমার যে অন্য কোনো কারণে মন খারাপ হয় না সেটা তুমি এতদিনে বুঝতে পারলে না? কতদিন হয়ে গেল আমি একটু আম খেতে পারলাম না। আমের কথা ভাবলেই জিভে জল চলে আসছে, কিন্তু আমি আম হাতে পাচ্ছি না। এতে আমি কি করব বলো? আমার বাড়ি তো আর গ্রামে না। গ্রাম থেকে আম চাষিরা আম নিয়ে আসবে, তবেই তো আমরা আম খেতে পারবো। আমি তো আর নিজে গ্রামে গিয়ে আম নিয়ে আসতে পারবো না, তাই না? এখন তো মনে হচ্ছে আমাদের গ্রামের কোনো ছেলেকে বিয়ে করলেই ভালো হতো, তাহলে গরমে প্রত্যেকদিন অন্তত 4-5টা করে আম খেতে পারতাম। তাদের কথা শেষ হতে না হতেই তারা তাদের দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পায়। দরজার সামনে যেতেই অদিতি দেখে তাদের পাশের বাড়ির একজন প্রতিবেশী তাদের বাড়িতে ঝুড়ি ভর্তি আম নিয়ে এসেছে। একমাত্র তুমিই আমাকে বোঝো উপরওয়ালা, কি সুন্দর আমার মন বুঝে তুমি রীতা আন্টিকে দিয়ে আমার বাড়িতে এতগুলো আম পাঠিয়ে দিলে। অদিতি রীতা দেবীর কাছ থেকে আমগুলো নিতে যাবে এমন সময় তার শাশুড়ি মা চম্পা দেবী সেখানে আসে এবং রীতা দেবীর হাত থেকে আমের ঝুড়িটা সে নিয়ে নেয়। এই ব্যাপারটা দেখে অদিতির খুবই খারাপ লাগে। আমি তো এই আমগুলো তোমার শাশুড়ি মায়ের জন্যই এনেছিলাম বৌমা। আমার বাপের বাড়ি তো মালদায়, তোমরা তো জানোই মালদার আম কত বিখ্যাত। আমাকে তো চম্পা বৌদি বলে দিয়েছিল বাপের বাড়ি থেকে ফেরার সময় যেন ওনার জন্য কয়েকটা আম নিয়ে আসি। আসলে কি বলো তো বৌমা, সেদিন ইউটিউবে দেখলাম একজন আম দিয়ে ম্যাঙ্গো কুলফি বানাচ্ছে। সেদিন থেকেই ওই রেসিপিটা ট্রাই করার জন্য আমার হাত নিষ্পিস করছিল, তবে আমাদের শহরে এবারে আম আসছিল না বলে আমি বানিয়ে উঠতে পারছিলাম না। এই এক ঝুড়ি আম দিয়ে আপনি কুলফি বানাবেন? শুধু শুধু একটা আমও খেতে পারবো না? একটা অন্তত খেয়ে দেখি। কুলফি বানাতে একেবারে অনেকগুলো আম লাগে। তোমাকে এখান থেকে একটা আম দিলে যদি কুলফি বানানোর সময় আম কম পড়ে তখন কি হবে? এই আমগুলো দিয়ে আমি কুলফি বানাবো। চম্পা দেবীর কথা শুনে অদিতির মন খারাপ হয়ে যায়। তার মানে এই গরমে আমি শান্তি করে একদিনও আম খেতে পারবো না? চোখের সামনে মালদার আম থাকা সত্ত্বেও সেই আমটা আমি মুখে নিতে পারবো না? কয়েকদিন না হয় আম কুলফি দিয়ে অ্যাডজাস্ট করে নাও বৌমা। আমি কয়েকদিন পরে আবার আমার বাপের বাড়ি থেকে তোমার জন্য আম নিয়ে আসবো। এই বলে রীতা দেবী সেখান থেকে চলে যায়। রীতা দেবীর কথায় সাময়িকভাবে অদিতি খুশি হলেও আম খেতে পারবে না ভেবে তার মন দুঃখে ভরে ওঠে। সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। অন্যদিকে চম্পা দেবী ইউটিউব দেখে সমস্ত পদ্ধতি অনুসরণ করে ম্যাঙ্গো কুলফি তৈরি করতে থাকে। ম্যাঙ্গো কুলফি তৈরি করা হয়ে গেলে সে সবার প্রথমে ম্যাঙ্গো কুলফিটা অদিতিকে খেতে দেয়। ম্যাঙ্গো কুলফি একটুখানি খেতেই অদিতির চোখগুলো যেন জলজল করে ওঠে। এত সুস্বাদু আর এত ঠান্ডা একটা খাবার খেয়ে তার সারা শরীর যেন শান্তি অনুভব করে। ম্যাঙ্গো কুলফি এত সুন্দর খেতে হয়? আমার বাপের বাড়িতে এত আম গাছ আছে, আমি এত আম খেয়েছি, অথচ আম দিয়ে যে একটা সুন্দর জিনিস বানানো যায় সেটা আমি জানতামই না। আমার এই একটাতে মন ভরবে না, আমাকে আরো একটা দিন মা। যত খুশি খাও বৌমা, আমি তো শুধু আমাদের জন্যই বানিয়েছি। আবার যখন কয়েকদিন পর থেকে আমাদের শহরে আম পাওয়া যাবে তখন আবার বানাবো। যত খুশি খাবো। সত্যি বলছেন আমি সত্যি আরো কয়েকটা খেতে পারি? আরে বাবা হ্যাঁ হ্যাঁ খাও, কতই বার খাবে? 10টা-15টার মতো কুলফি হয়েছে, তুমি 5টা খেলেও আমার আর সুজনের খাওয়ার জন্য আরো 10টা তো থাকবেই। চম্পা দেবীর কথা শুনে অদিতির খুশি যেন আর ধরে না। সে তার হাতের ম্যাঙ্গো কুলফিটা শেষ করেই আবার আর একটা ম্যাঙ্গো কুলফি নিয়ে খেতে শুরু করে। এত ভালো জিনিস সে আগে কখনো খায়নি। অদিতি প্রায় প্রত্যেক ঘন্টায় 1-2 করে কুলফি খেতে থাকে। খেতে খেতে সন্ধ্যার মধ্যেই কখন যে সমস্ত কুলফি সে একাই শেষ করে ফেলে সেটা অদিতি কিছুতেই বুঝে উঠতে পারে না। সন্ধ্যাবেলা সুজন অফিস থেকে বাড়িতে এলে চম্পা দেবী অদিতিকে বলে সুজনের জন্য ফ্রিজ থেকে ম্যাঙ্গো কুলফি নিয়ে আসার জন্য। কি হলো বৌমা, এখনো বসে আছো কেন? যাও, ছেলেটা অফিস থেকে কিরকম ঘেমে স্নান করে এসেছে দেখো, ও একটু পাখা চালিয়ে বসুক, তুমি ততক্ষণ ওর জন্য ম্যাঙ্গো কুলফি নিয়ে এসো আর আমার জন্যও নিয়ে এসো। মা ছেলে দুজনে মিলে একসাথে খাবো। না মা, আসলে বলছিলাম কি আমতা আমতা করছো অদিতি? আমার যে আর তর্স হইছে না। যাও না একটু মায়ের বানানো ম্যাঙ্গো কুলফিটা নিয়ে এসো না, ওটা খেয়ে একটু শান্তি পাই।
কি করে আনবো শুনি? ফ্রিজে তো আর একটাও কুলফি নেই। আমি তো একটু আগেই নিজের জন্য ম্যাঙ্গো কুলফি নিতে গিয়ে দেখলাম পুরো ফ্রিজ খালি। সেই জন্যই তো আমি যাচ্ছি না। 15টা কুলফি বানালাম আর এই 6টার মধ্যে সব শেষ হয়ে গেল। তুমি সব খেয়ে নিলে, আমার নিজের বানানো কুলফি আমাকে টেস্টও করতে দিলে না তুমি। আপনাকে কে বলেছিল এত ভালো জিনিসটা বানাতে? আমি নিজের লোভ সামলাতেই পারিনি। ভালো করে কুলফি বানাবেন আপনি, আর সেগুলো খেয়ে ফেললে আমার দোষ। তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল? কোনো জিনিস ভালো করে বানিয়েছো মানেই তুমি সেটা একাই খাবে, সেটা তো নয়। কত আশা করে অফিস থেকে বাড়ি ফিরলাম যে বাড়ি গিয়ে আরাম করে বসে মায়ের বানানো ম্যাঙ্গো কুলফি খাবো, সমস্ত আশাতেই তো জল ঢেলে দিলে। বিয়ের সময় তো আমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিলে, আর এখন আমি শুধুমাত্র তোমার ভাগের কুলফি আইসক্রিমটা খেয়ে নিয়েছি বলে এত কথা শোনাচ্ছ? বিয়েতে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলে সব ভুলে গেলে তুমি? এভাবে অপমান সহ্য করে কি এই বাড়িতে থাকা যায়? ছেড়ে দে খোকা, আর এসব নিয়ে রাগারাগি করিস না। তুই বাজার থেকে আম পেলে নিয়ে আসিস, আমি কাল তোকে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দেব। কালকে যে কটা বানাবো সব তুই খাস, কেমন? আমাকে ম্যাঙ্গো কুলফির নেশা ধরিয়ে দিয়ে এখন নিজের ছেলেকে বলছে শুধু তুই খাস, কেমন? আমার জন্য যদি একটাও না রাখে আমি যে কি অশান্তি করব সেটা এরা কল্পনাও করতে পারবে না। মনে মনে গজগজ করতে করতে অদিতি সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। গরম যতই বাড়তে থাকে অদিতির ম্যাঙ্গো কুলফি খাওয়ার নেশা ততই যেন বাড়তে থাকে। সুজন তাদের বাড়িতে আম নিয়ে আসলেও অদিতি সমস্ত আম দিয়েই কুলফি বানিয়ে ফেলে। এর ফলে সুজন রাগ করে বাড়িতে আম নিয়ে আসাই বন্ধ করে দেয়। তার লোভ এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে লোকের বাড়ি থেকে আম কিংবা ম্যাঙ্গো কুলফি চুরি করতেও পিছপা হয় না। এমনই একদিন অদিতি তার প্রতিবেশী রীতা দেবীর বাড়িতে আম চুরি করতে গিয়ে ধরা পড়ে। রীতা দেবী তাকে কিছু না বললেও পাড়ার সমস্ত লোকেদের কাছে অদিতির এমন অভ্যাসের কথা সে সবাইকে জানিয়ে দেয়। অদিতির ভয়ে তাদের পাড়া প্রতিবেশী সকলের ফ্রিজে তালা দিয়ে রাখে, যাতে কারোর বাড়িতে আম চুরি না হয়। একদিন অদিতি তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে, এমন সময় না পাচ্ছি আম আর না খেতে পারছি ম্যাঙ্গো কুলফি। এভাবে কি করে হবে? আমার কথাটা কেউ একবারও ভাবছে না। আমার এক্ষুনি একটা ম্যাঙ্গো কুলফি চাই, তা না হলে আমি পাগল হয়ে যাব। নিজের মনে কথা বলতে বলতেই তার বাড়ির নিচে খেলতে থাকা দুটো একটা বাচ্চার দিকে অদিতির চোখ পড়ে। তাদের মধ্যে একটা বাচ্চার হাতে ম্যাঙ্গো কুলফি ছিল। অদিতি কোনো কিছু না ভেবেই নিচে নেমে আসে। তুমি এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে ম্যাঙ্গো কুলফি খাচ্ছ কেন? এরকম ভাবে রোদ্রে দাঁড়িয়ে কুলফি খেতে নেই, তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। একবার ঠান্ডা লেগে গেলে আর অন্যদিন কিন্তু কুলফি খেতে পারবে না তুমি। আমার গরমকালে ম্যাঙ্গো কুলফি খেতে খুব ভালো লাগে, তাই জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে ম্যাঙ্গো কুলফি খাচ্ছি। সবাই আমার থেকে চেয়েছে জানো আন্টি, আমি কাউকে দিইনি। আর খাওয়া শেষ না হলে আমি খেলাও শুরু করতে পারছি না। তুমি আমার কাছে ম্যাঙ্গো কুলফিটা দাও, আমি এমন জায়গায় রেখে দেব যেখানে রাখলে আর কোনোদিনও তোমার এই ম্যাঙ্গো কুলফিটা নষ্ট হবে না। এই বলে অদিতি বিট্টুর হাত থেকে ম্যাঙ্গো কুলফিটা নিয়ে পুরোটা একেবারে নিজের মুখে ভরে নেয়। এটা তুমি কি করলে আন্টি? তুমি আমার ম্যাঙ্গো কুলফিটা কেন খেয়ে নিলে? তুমি যে বললে রেখে দেবে। রেখেই তো দিলাম। আমার পেটের ভেতরে ওখানে একবার খাবার ঢুকলে সেই খাবার আর নষ্ট হয় না। এবার তুমি শান্তি করে খেলতে পারো, যাও গিয়ে খেলা করো। অদিতিকে এরকম করতে দেখে বিট্টু গলা ছেড়ে কাঁদতে থাকে। বিট্টুর কান্না শুনে পাড়া প্রতিবেশী সকলে জড়ো হয়ে যায়। অদিতি এই দেখে খুবই ঘাবড়ে যায়। ইতিমধ্যে তার বাড়ি থেকে সুজয় আর চম্পা দেবীও বাইরে বেরিয়ে আসে। তারা সবাই মিলে বিট্টুকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে বিট্টু সবাইকে সবকিছু বলে দেয়। ছি অদিতি ছি, তোমার ম্যাঙ্গো কুলফি খাবার লোভ এই পর্যায়ে পৌঁছে গেছে যে তুমি এই বাচ্চাটার থেকে ছিনিয়ে খেতেও দুবার ভাবলে না। মা যে কদিন ম্যাঙ্গো কুলফি বানিয়েছে প্রত্যেকদিন তুমি একাই খেয়ে নিয়েছো। আমি নিজে আজ অব্দি মায়ের হাতের ম্যাঙ্গো কুলফি খেতে পারলাম না। তুমি রীতা আন্টির বাড়ি থেকে কুলফি চুরি করে খেয়েছো। এত কিছুর পরেও তোমার স্বাদ মিটলো না, শেষ পর্যন্ত বাচ্চাদের থেকে ছিনিয়ে খেতে হচ্ছে। তুমি তো আম নিয়ে আসো না, আমার বাবার বাড়ি থেকেও আম পাঠাচ্ছে না। কারোর কাছে চাইলেও কেউ আমাকে আম দিতে চায় না। আমার তো ইচ্ছা করে একটু ম্যাঙ্গো কুলফি খেতে। বলো, তুমি জানো না ম্যাঙ্গো কুলফি না খেলে আমার কেমন দম বন্ধ হয়ে আসে। এত অপমান এবং এত ভুলভাল কাজ করার পরেও অদিতির মধ্যে একটু অনুশোচনা বোধ নেই দেখে সুজন আর কিছু না বলেই বাড়ির ভেতরে চলে যায়। পাড়া প্রতিবেশী সকলের সামনে অদিতিকে এমন ভাবে অপমান করায় অদিতি লজ্জায় চোখ তুলতে পারে না।
দুর্ভাগ্যবশত সেই দিনই অদিতির বাবা মা গ্রাম থেকে তার জন্য কয়েক কিলো আম নিয়ে এসেছিল। তাদের বাড়ির সামনে এসে এমন কোলাহল শুনে তারাও সেখানে দাঁড়িয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে তাদের মেয়ের এমন কীর্তিকলাপ শুনে তারাও লজ্জায় কারোর সাথে দেখা না করে আবার সেখান থেকে ফেরত চলে যায়।